বংমুনি কথায় আপনাদের স্বাগত। অখণ্ড জীবন দর্শনে শ্রী শ্রী ঠাকুরের এবারে আমরা শুনব আমাদের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক এবং দেশজ ব্যবস্থার উপরে অর্থনীতির একটা প্রভাব থাকেই। তো সেই প্রভাবে আমাদের জীবন চলে, আমাদের সমাজ, পরিবার এবং রাষ্ট্র পরিচালিত হয়। তাই অর্থনীতির প্রভাব প্রত্যেকের কাছেই অনেক গুরুত্বপূর্ণ। সেই অর্থনীতি নিয়ে ঠাকুর অখণ্ড জীবন দর্শনে কি মার্গ দেখিয়েছেন তাই এবারে জানব। অর্থনীতির মূল উপাদান। অর্থনৈতিক সমস্যার মানুষের জীবন চলার ক্ষেত্রে প্রতি পদক্ষেপে একটা অপরিহার্য ব্যাপার। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের নানাবিধ অভাব, প্রয়োজন এবং তার পরিপূরণ। তাই শ্রম, কর্মদক্ষতা, উৎপাদন, উপার্জন, ভোগ, বন্টন, বিনিয়োগ ব্যবস্থা, বাণিজ্য, পরিবহন, জীবিকা, চাহিদার যোগান, ব্যয়, অভাবমোচন, সমাজবিন্যাস, বৈষয়িক কল্যাণ, জ্ঞান, গবেষণা, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়নমূলক প্রচেষ্টা, জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান, প্রতিরক্ষা, রকমারি পরিচর্যার ব্যবস্থা, এক কথায় সর্বস্তরের মানুষের দৈনন্দিন জীবনের কারবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থনীতির আওতার মধ্যে এসে পড়ে। অর্থনীতির মূলীভূত প্রধান দুটি উপাদান হচ্ছে প্রকৃতি ও মানুষ। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন মানুষের তরফ থেকে তার উপযুক্ত সদ্ব্যবহার করার মতো চরিত্র, ক্ষমতা ও গুণপনা। এই দুইয়ের শুভ সংযোগ যদি না হয় তাহলে জাতীয় সমৃদ্ধি সুনিশ্চিত হয় না। উপযুক্ত নদ নদী, জলবায়ু, বৃষ্টিপাত, জমির উর্বরতা, উদ্ভিজ্জ বনজ সম্পদ, খনিজ সম্পদ, পশু সম্পদ, কাঁচা মাল, শিল্প বাণিজ্যের বিকাশের অনুকূল ভৌগোলিক সংস্থিতি ইত্যাদি প্রাকৃতিক আনুকূল্যের অন্তর্গত। তবে প্রাকৃতিক আনুকূল্যই যথেষ্ট নয়, তাই তার সুযোগ গ্রহণ করা, এই কাজটি করে মানুষ। সে শুধু আনুকূল্যেরই সুযোগ গ্রহণ করে না, সে প্রতিকূলতাকে জয় করে, বাধাকে বাধ্য করে তাকে উন্নতির আবাহক করে তোলে। তাহলে দেখা যাচ্ছে অর্থনৈতিক অভ্যুদয়ের পিছনে মানুষের সংকল্প, ইচ্ছাশক্তি, জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি, শিক্ষা, কর্মকৌশল, সহিষ্ণুতা, শ্রমশীলতা, সমাজ ব্যবস্থা, সংগঠন, প্রতিভা, আদর্শনিষ্ঠা, জীবন দর্শন ইত্যাদির অবদান নিতান্ত কম নয়। অনুশীলনের ভিতর দিয়ে এইসব মানবিক উৎপাদনকে ক্রমোন্নত করে তুলে সর্বসাধারণের অর্থনৈতিক মান উন্নত করে তোলাই আমাদের অভিপ্রায়। ধর্মনীতি ও অর্থনীতি। আমরা চাই স্বাত্যত অর্থনীতি, অর্থাৎ সত্তা সম্বর্ধনী অর্থনীতি। যে অর্থনীতি ধর্মনীতি অর্থাৎ জীবন নীতির পরিপন্থী, তা কিন্তু আমাদের প্রকৃত কল্যাণ সাধন করতে পারে না। তাই চাই ধর্মানুগ অর্থ। ধর্মানুগ অর্থ বলতে সেই অর্থকে বোঝায় যে অর্থ পরিবেশকে সেবায় তুষ্টপুষ্ট করে তোলার ভিতর দিয়ে পাওয়া যায়। শোষণ, অসাধুতা ও দুর্নীতির ভিতর দিয়ে যে অর্থাগম হয় তাকে ধর্মসম্মত অর্থ বলা যায় না। এই অর্থকে বলা হয় অধর্মপ্রসূত অর্থ। তাই এই ঐশ্বর্যের স্থিতি, ধৃতি বা বৃদ্ধি অনিবার্যভাবে ব্যাহত হয়। তার কারণ হচ্ছে আমাদের পাওয়ার উৎস হচ্ছে বৃহত্তর পরিবেশ বা সমাজ। আমরা যদি আমাদের আচরণের ভিতর দিয়ে পরিবেশের অস্তিত্বকে বিপন্ন করে তুলি, তাহলে পরিবেশ হয় একদিন বিদ্রোহ ঘোষণা করে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, নয়তো পরিবেশ দুর্বল হওয়ার দরুন আমাদের কাছ থেকে যে সেবা ও পোষণ পাওয়ার তা আমরা পাব না, এবং তার দরুন আমাদের জীবন ও অর্থ সামর্থ্যের মূলে টান পড়বে। তাই এই অসঙ্গতি ও স্ববিরোধ আমাদের বর্জন করতেই হবে। অখণ্ড জীবন দর্শনে শ্রী শ্রী ঠাকুর অর্থ ও মানুষ নিয়ে কি বলেছেন এবারে তা জানব। অর্থের কথা ভাবতে গিয়ে আমাদের বিশেষ করে ভাবতে হবে মানুষের কথা, মানুষের সামগ্রিক জীবনের স্বস্তির কথা। জীবন পরম পিতার দান। এই জীবনের সার্থকতার পথে অর্থ অন্যতম প্রয়োজনীয় উপাদান।
কিন্তু জীবনকে বাজি রেখে অর্থনেশায় নিজেকে উৎসর্গ করা একান্ত অযৌক্তিক এবং উদ্দেশ্যঘাতী। অর্থের পায়ে এমনভাবে আত্মসমর্পণ করবার অধিকার আমাদের নেই, তাতে জীবন ও জীবন প্রভু যিনি তাকে অবমাননা করা হয়। এই অধিকার যেমন আমাদের নেই, তেমনি অর্থ লালসায় অভিভূত হয়ে অপরের ক্ষতি সাধন করবার অধিকারও আমাদের নেই। আমরা যেখানে অপরকে বাঁচিয়ে নিজেদের বাঁচার ভিত্তি রচনা করি, সেখানে আমরা অবাধ ও স্বাধীন। বিধিরূপী পরম পিতা বিশ্ব পরিবেশ, বিশ্ব প্রকৃতি যেখানে চিরকাল আমাদের সহায়। এর উল্টো পথে চললে শেষ রক্ষা হবে না। আশু উন্নতি হলেও তার বিরূপ প্রতিক্রিয়া অনিবার্য। একথা ভুললে চলবে না যে চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না। এই হলো অমোঘ ঐতিহাসিক বিধান। যোগ্যতর সদ্ব্যবহার এ নিয়ে ঠাকুর বলেছেন অখণ্ড জীবন দর্শনে যে পরিবেশ যদি দরিদ্র ও অনুন্নত থাকে, তাহলে একক কেউ দীর্ঘদিন তার ঐশ্বর্য ও উন্নতি স্বচ্ছন্দে ভোগ করতে পারে না। তাই প্রত্যেকটি যোগ্য ও অর্থবান লোকেরই চেষ্টা করা উচিত যাতে তার যোগ্যতা ও অর্থ সামর্থ্যের বিনিয়োগে সে আরও 10 জনকে যোগ্য ও সম্পদশালী করে তুলতে পারে। সে যদি সাধ্যমতো তার পরিবেশকে তার স্তরে টেনে তুলতে চেষ্টা না করে, তবে পরিবেশ জ্ঞাতসারে অজ্ঞাতসারে তাকে টেনে নিজেদের স্তরে নামাতে চেষ্টা করবেই। অবশ্য এটা যে তাদের পক্ষে লাভজনক তা কিন্তু নয়। কেউ যদি প্রকৃত যোগ্য হয়, তবে তার প্রতি মাৎসর্য পরায়ণ না হয়ে বরং তার প্রতি শ্রদ্ধাসম্পন্ন হয়ে তার গুণগুলি আয়ত্ত করতে চেষ্টা করাই ভালো। এই চেষ্টা যে করে সেই লাভবান হয়। তবে এই নীতি যতই সুফলপ্রদ হোক না কেন, যোগ্য যে তার দায়িত্ব এ ব্যাপারে কম নয়। তার উচিত ভালোবাসা শ্রদ্ধাবোধ নিয়ে অপরের আত্মোন্নয়নে প্রচেষ্টায় প্রবুদ্ধ ও উৎসাহিত করে তোলা। ধনী যারা, তারা যদি নির্ধনীদের আত্মমর্যাদা বোধে আঘাত করে, তাদের অহং ও হীনমন্যতাকে উস্কে তোলে, তাহলে ওই দম্ভ যেমন তাদের কাল হয়, তেমনি ওই নিধনদের শাশ্বত আত্মবিকাশের পক্ষেও তা অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ব্যক্তি স্বাধীনতার কল্যাণকর প্রয়োগ। আমরা অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা ও ব্যক্তিগত মালিকানার বিরুদ্ধে নই, কিন্তু একথাও আমরা স্বীকার করি যে ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতা যদি মুনাফা সর্বস্ব ধনতন্ত্র বা পুঁজিবাদের সৃষ্টি করে এবং ব্যক্তিগত সমৃদ্ধি যদি সমাজকে শোষণ করার পথে পরিচালিত হয়, তবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য বিনাশী সমাজ ব্যবস্থার আবির্ভাব অবশ্যম্ভাবী। তাতেও সমস্যার সমাধান হবার নয় যদি মানুষের চরিত্র না বদলায়। কারণ মানুষ যদি দুষ্ট হয়, সে যে কোনো বিধান ও সংগঠনকে দূষিত করে অন্যকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতে পারে। সুতরাং সেই বিজ্ঞানকে বিধিবদ্ধভাবে অনুসরণ করে চলতে হবে, যাতে মানুষকে সংযত ও সর্বস্বার্থী করে তোলা যায়। অর্থনৈতিক উন্নতি পরিবেশ সাপেক্ষ। একটা দেশের অর্থনৈতিক উন্নতির জন্য যেমন দেশের প্রত্যেকটি শ্রেণী ও প্রত্যেকটি ব্যক্তির অর্থনৈতিক উন্নতি প্রয়োজন, তেমনি তার স্থায়িত্বের জন্য পৃথিবীর অন্যান্য দেশের সর্বসাধারণেরও অর্থনৈতিক উন্নতির এখানে প্রয়োজন। পৃথিবীতে যে কোনো দেশের একটি লোকও যদি তার অর্থনৈতিক উন্নতিকে কায়েম করতে চায়, তবে তাকে পৃথিবীর সব দেশের লোকের অর্থনৈতিক স্বার্থের পরিপ্রেক্ষিতে নিজের স্বার্থের কথা ভাবতে হবে। উন্নত দেশগুলিতে তাই নিজেদের স্বার্থেই সেবা, সাহায্য ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে অনুন্নত দেশগুলিকে উন্নত করে তুলতে। অনুন্নত দেশগুলির পক্ষেও নিজেদের ও অপরাপর দেশের উন্নতির যা যা করার তা করতে হবে। পরমুখাপেক্ষী না হয়ে স্বয়ংভর ও স্বাবলম্বী হবার দিকে তারা যেন নজর দেবে, ততই তারা আত্মশক্তির উদ্বোধনে সার্থকতার পথে অগ্রসর হবে। প্রত্যাশাহীন হয়ে অপরের জন্য করা ও অপরকে দেওয়ার বুদ্ধি নিয়ে যারা চলবে, তারা তত যোগ্য হয়ে উঠবে। এটা জাতিগত হিসাব যেমন, ব্যক্তিগত হিসেবেও তেমনি। তবে অপরকে দিতে গেলেও এমনভাবে দেওয়া উচিত যাতে তার মনে প্রত্যাশার শিকড় গাড়তে না পারে। কারণ কারও সমীচীন প্রত্যাশাও যদি পরিপূরিত না হয়, তাহলে সে শত্রু হয়ে দাঁড়ায়। অর্থনৈতিক উন্নতির মৌলিক ভিত্তি।
অর্থনৈতিক উন্নতির গোড়ার কথা হচ্ছে অনুসন্ধিৎসা পরায়ণ, লোকস্বার্থী সেবা বুদ্ধি। এর ভিতর দিয়েই হয় যোগ্যতার জাগরণ, আর নিজের যোগ্যতা দিয়ে মানুষ যত অপরের প্রয়োজন মেটাতে পারে ততই হয় তার অর্থের আগম। অপরকে লাভবান করার ভিতর দিয়েই মানুষ নিজে লাভবান হয়। এই হল ভাগবত অর্থনীতির ধারা। তাই প্রত্যেকটি যত্নবান হতে হবে প্রত্যেকেই, যাতে সে কোনো না কোনোভাবে অপরের ধারণ, পালন, পোষণ ও রক্ষণে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। তবে মানুষের শক্তি সবচাইতে সলিল হয়ে ওঠে তার সহজাত সংস্কার অনুযায়ী কর্মে। তাই সেবা বুদ্ধিকে পরিচালিত করা চাই ওই বিশিষ্ট পথে। আবার প্রত্যেককে সেবা ও পোষণ দিতে হবে এমনভাবে যাতে সে ভালোভাবে বেঁচে থেকে তার বিশিষ্ট যোগ্যতার সম্ভাব্যতাকে সম্মুখ স্ফুরিত করে তুলতে পারে। উদ্ভাবনা, গবেষণা, সৃজনী প্রতিভা, উৎপাদন, ভোগ্যদ্রব্যের যোগান, ঐশ্বর্য, সুখ ইত্যাদি সবকিছুই অঢেলভাবে বৃদ্ধি পাবে এতে। মোট কথা, মানুষের বংশানুক্রমিক যোনি মানে জিন গত সম্পদের উপর ভিত্তি করে তার বৃত্তি বা জীবিকা নির্ধারণের বিধি যদি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা কর্তৃক অনুসৃত হয়, তাহলে কিন্তু দারিদ্র্য, বেকার সমস্যা, নিষ্ঠুর প্রতিযোগিতা, অযোগ্যতা ইত্যাদি অনেকাংশে দূরীভূত হতে পারে। বর্তমান যন্ত্রযুগে মহাযন্ত্রের ব্যবহার সম্ভবত সংকুচিত করে এবং কুড়ো বৈশিষ্ট্য অনুযায়ী গার্হস্থ্য যন্ত্রও পারিবারিক শিল্পের প্রবর্তন করে কিভাবে শোষণমূলক পুঁজিবাদ ও স্বাতন্ত্র অপলাপী সার্বিক রাষ্ট্রীয় আধিপত্য থেকে মানুষকে বাঁচানো যায়। আমাদের প্রধান বক্তব্য এই যে প্রত্যেকটি সমস্যার সমাধানে সামগ্রিক দৃষ্টি, বিজ্ঞানবোধ, বাস্তব চেতনা ও কল্যাণের প্রতি যুগপৎ সেন দৃষ্টি না রাখলে চলবে না। এগুলি দ্বারা যদি আমরা পরিচালিত হই, তবে রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে বর্ণধর্মের শাশ্বত সার্বজনীন বিজ্ঞানসম্মত মূলতত্ত্বকে আমরা পরিহার করে চলতে পারি না। অবশ্য বর্তমান যুগে তার প্রয়োগ কিভাবে হবে না হবে সে বিষয়ে মতভেদের অবকাশ থাকতে পারে। তবে একথা ঠিকই যে মানুষের দেহ মন অনুস্যূত বিশেষ প্রবণতা, সম্বেগ, সম্ভাব্যতা ও যোগ্যতাকে আবিষ্কার করে। তাকে যথাযথ বিহিত কর্মে নিয়োজিত করতে না পারলে যেমন তার নিজস্ব জীবনের অপচয় হয়, তেমনি হয় সমাজের ক্ষতি। এই ক্ষতি ও ক্ষতের ফলে রকমারি জীবনীয় রসদের সাম্যসঙ্গত উৎসৃষ্টি ও বন্টন ব্যাহত হয়। তার স্থূল লক্ষণ হিসেবে দেখা দেয় অর্থনৈতিক জীবনের প্রচণ্ড বৈষম্য ও বিপর্যয়। কোনো রাষ্ট্র বা সমাজ যদি প্রতিটি ব্যষ্টির জন্মগত সম্ভাব্যতার নির্ণয়, বিকাশ ও সদ্ব্যবহারের ব্যবস্থা না করে, তাহলে সে রাষ্ট্র ও সমাজ মানবজাতির ও বিশ্বস্রষ্টার কাছে অপরাধী হয়ে দাঁড়ায়। একটি জীবনও যদি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার দোষে অসফল হয়, তাহলে তাতেও বিশ্ব মানবের অগ্রগতির পরোক্ষভাবে কিছু না কিছু ব্যাহত হয়। এই প্রসঙ্গে এটাও বলা প্রয়োজন যে দেশে দেশে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থার যেমন শাশ্বত রূপান্তর সাধনের প্রয়োজন আছে, তেমনি প্রয়োজন আছে ব্যক্তির আত্মশুদ্ধি ও আত্মসংগঠনের। অনেকে বৈশিষ্ট্যগত পথে আত্মবিকাশ ও বৃত্তি গ্রহণের সুযোগ পাওয়া সত্ত্বেও অসন্তোষ, লোভ এবং হীনমন্যতার তাড়নায় অন্য পথ বেছে নেয়। সেখানে কিন্তু নিজের খেয়ালে নিজেকেও সমাজকেও বঞ্চিত করার দরুন সে নিজেই অপরাধী। তার খেয়ালি চলনার বাদ সাধার অধিকার সমাজের আছে। বর্ণাশ্রমী সমাজ তাই সহজাত সংস্কারসম্মত নয়। এমনতর বৃত্তি গ্রহণকে বলেছেন অপরের বৃত্তি অপহরণ এবং তাকে মহাপাপ বলে ঘোষণা করেছেন। অখণ্ড জীবন দর্শনে বৃহত্তর সমাজ, বৃহত্তর স্বার্থ দেশ, ক্ষুদ্রতম মানুষের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পরিসর এবং সমাজের ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা সব কিছুই মিলে একাকার হয়ে আছে শ্রী ঠাকুরের সমস্ত জীবনব্যাপী কর্মকাণ্ডে। অখণ্ড জীবন দর্শন আজকের এই পর্যন্ত। আগামী দিনে নতুনভাবে অখণ্ড জীবন দর্শনের পরবর্তী অংশ। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। সবার ভালো হোক। জয় গুরু।